গত কয়েকদিন নিম্নচাপের টানা বৃষ্টিতে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর আজ সেই জলমগ্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই যাবেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষতিগ্রস্ত এলাকার পর্যালোচনা করবেন। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল, প্লাবিত এলাকা, ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন করবেন। সরাসরি কথা বলবো, ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সবং থেকে। ভেঙ্কটেশ্বর, কখন আসছেন মুখ্যমন্ত্রী, কি করবেন এখানে আজ? দেখো, তুমি জানো যে নাগাড়ে বৃষ্টির কারণে একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লক, সেখানেও কিন্তু অনেক এলাকা সেখানে জলের তলায় চলে গিয়েছে। যদিও সকাল থেকে আজকে আবহাওয়া যথেষ্ট উন্নতি হয়েছে, নতুন করে আর বৃষ্টি না হওয়ায় কিছু কিছু এলাকায় জল নেমেছে। কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যেভাবে সবং এবং বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছিল গোটা এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই কিন্তু একেবারে নজরদারি তিনি চালাচ্ছিলেন এবং ইতিমধ্যেই প্রয়োজনীয় যে নির্দেশ, অর্থাৎ যে সমস্ত দুর্গত এলাকার মানুষদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা, সামগ্রিক বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রী তিনি প্রথম দিন থেকে নজর চালাচ্ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি সবংয়ের যে বিডিও অফিস সেখানে আসবেন, সেখানে পর্যালোচনা বৈঠক করবেন। অর্থাৎ সেখানে প্রশাসনের যেমন আধিকারিকরা থাকবেন, ব্লকের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি, তাদেরকেও কিন্তু আজকে এই বৈঠকে ডাকা হয়েছে। এবং কলকাতা থেকে আকাশপথে মুখ্যমন্ত্রী সবংয়ে আসবেন। এই যে বিডিও অফিস আমি এখন যেখানে রয়েছি, সেই বিডিও অফিসের কিছুটা দূরেই সেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং আসার পথে কলকাতা থেকে সবংয়ের যে হেলিপ্যাড রয়েছে সেখানে নামার পথে আকাশপথেও কিন্তু মুখ্যমন্ত্রী এই প্লাবন পরিস্থিতি তিনি কিন্তু খতিয়ে দেখবেন। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী এই যে বিডিও অফিস রয়েছে সবংয়ে, সেখানে এসে বৈঠক করবেন এবং ইতিমধ্যেই তুমি জানো যে সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তাদের মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন যে দুর্গত এলাকার মানুষরা, যারা অসহায় মানুষজন, তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদের কাছে যাতে ত্রাণ সময় মতো পৌঁছায় সেই বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়টা কিন্তু আরও যাতে কাজে গতি আছে, সেই কারণেই মুখ্যমন্ত্রী একেবারে যেখানে প্লাবিত এলাকা সেই সমস্ত এলাকায় এসে পৌঁছচ্ছেন এবং পৌঁছানোর পরেই তিনি একদিকে যেমন প্রশাসনিক বৈঠক করবেন, সেখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধিরা থাকবেন, যারা জেলা শাসক, ব্লক আধিকারিক, তারাও যেমন থাকবেন, পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষরাও থাকবেন এবং বিডিও অফিসে ইতিমধ্যেই সেখানে ত্রাণ শিবির করে সেখান থেকে ত্রিপল, যারা অসহায় মানুষজন তাদেরকে ত্রিপল সেখান থেকে বিলি করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে মুখ্যমন্ত্রী 11টা থেকে 11:30টার মধ্যে তিনি সবংয়ে বিডিও অফিসে এসে একেবারে বৈঠক করবেন। বৈঠক করে এখান থেকে কি কি নির্দেশ দেন সেই বিষয়গুলো পরিষ্কার করবেন। তারপরে মুখ্যমন্ত্রী নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুরের আরও একটি জায়গা নারায়ণগড়, সেখানেও তার যাওয়ার কথা রয়েছে। সেখানেও প্লাবন পরিস্থিতি হয়ে রয়েছে, ফলে সেখানকার কি পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী আরামবাগ, সেখানেও গিয়ে তিনি কিন্তু একেবারে গ্রাউন্ড জিরো কি রিয়ালিটি সেটা জলমগ্ন এলাকাগুলো আজ ঘুরে দেখবেন এবং সবংয়ে তিনি বৈঠকও করবেন, পর্যালোচনা বৈঠক ক্ষয়ক্ষতি নিয়ে। সেখানে বিডিও অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। সেখান থেকে তিনি ক্ষয়ক্ষতির জন্য কি নির্দেশ দেন সেদিকে এই মুহূর্তে নজর। এবং সবং থেকে নারায়ণগড়েও যাবেন তিনি, পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন এবং এখান থেকেই চলে আসবেন হুগলির আরামবাগেও আজ তাঁর যাওয়ার কথা। আরামবাগের প্লাবন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, আরামবাগের একাধিক এলাকা প্লাবিত। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আজ আরামবাগেও কি পর্যালোচনা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর? কখন যাচ্ছেন, কি কর্মসূচি থাকছে? আর দেখো, আজ বেলা 2টো নাগাদ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌঁছানোর কথা। সেখানে তিনি হেলিকপ্টারে অর্থাৎ আকাশপথে আরামবাগের সালেপুর গ্রাম, যে সালেপুর গ্রাম গত বেশ কয়েক বছর আমরা দেখেছি সালেপুর পশ্চিম পাড়া, খানাকুলের বিভিন্ন অংশ সেখানে জলে প্লাবিত হয়েছে এবং এবং বন্যার জেরে বা জলস্তর বাড়তে শুরু করেছে সেই জায়গাগুলিতে, অর্থাৎ সালেপুর গ্রাম, সেখানে রাস্তার উপর ইতিমধ্যেই জলস্তর বেড়েছে, চাষের জমি সেগুলোও ডুবে যাওয়ার পরিস্থিতি। সেই পুরোটা অংশই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশপথে পরিদর্শন করবেন বলেই এখনো পর্যন্ত খবর। তার পাশাপাশি আরামবাগে বিডিও অফিস, সেখানে তিনি প্রশাসনিক
বৈঠকেও অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেগুলি বন্যা সংকুল এলাকা, অর্থাৎ যেখানে জলস্তর বাড়তে খুব বেশি সময় লাগে না, সেই এলাকাগুলিতে ইতিমধ্যেই রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বন্যার পরিস্থিতি বা কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আগেই যাতে সমস্যার সমাধানের দ্রুত চেষ্টা করা যায়। সেই মোতাবেক এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেগুলি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো অনুকূল জায়গা, সেই জায়গাগুলিতে সরকারি সহায়তা যেমন পৌঁছেছে, ঠিক তেমনি এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের তরফ থেকেও একাধিকবার পরিদর্শন হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগের সালেপুর গ্রাম যেমন পরিদর্শন করবেন, তার পাশাপাশি তিনি বিডি অফিসে সরকারি আধিকারিক এবং এলাকার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক সারবেন। অবশ্যই এলাকার যে সমস্ত জায়গা, খানাকুল, আরামবাগ সহ আরও যে সমস্ত জায়গাগুলি বন্যা অনুকূল পরিস্থিতি তৈরি হয় বা বন্যা অনুকূলে যে সমস্ত জায়গাগুলি, সেই জায়গাগুলির বর্তমান অবস্থা কি এবং আগামী দিনে আরও জলস্তর বাড়লে সেই জায়গাগুলির ভবিষ্যৎ কি হতে পারে, সেই জায়গাগুলি সম্পর্কে আজ আলোচনা হবে। এবং তার পাশাপাশি অবশ্যই যে জায়গাগুলিতে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত ইতিমধ্যে হয়ে রয়েছে বা ক্ষতি হয়ে গিয়েছে, সেই জায়গাগুলির বর্তমানে কি অবস্থা এবং আগামী দিনে সেগুলির কি হাল, কিভাবে হাল ফেরানো হবে বা সেখানকার যারা বসতি তাদের অবস্থা কি, সেই সমস্ত বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে যেমন আলোচনা করবেন বিডি অফিসে, ঠিক তেমনি তার পাশাপাশি যারা সরকারি আধিকারিক, প্রশাসনিক কর্তা তাদের নির্দেশ দেন তিনি সঙ্গে সেটাই এখন দেখা। সুস্মিতা, অনেক ধন্যবাদ। জলমগ্ন এলাকায় যেতে হবে মন্ত্রী বিধায়কদের। মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু জলমগ্ন এলাকা পরিদর্শন করলেই হবে না, ত্রাণ এবং উদ্ধার কাজ তদারকি করতে হবে মন্ত্রীদের। টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি, আর এই জলমগ্ন এলাকায় মন্ত্রী বিধায়কদের যেতে হবে মন্ত্রিসভার বৈঠকে, এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে কি নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাচ্ছি আপনাদের। মন্ত্রীরাও প্লাবিত এলাকায় যান। শুধুমাত্র পরিদর্শন করলেই হবে না, ত্রাণ উদ্ধার কাজে তদারকি করতে হবে মন্ত্রীদের, এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনিক বৈঠক করুন। মন্ত্রী বিধায়করা ত্রাণ ও উদ্ধার কাজের উপরও নজর দিন, নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্গত এলাকায় বিজেপি বিধায়করা। হাওড়ার আমতা এলাকায় বিধায়ক অমিত সামন্ত। জলের চাপে এখানে ভেঙেছে ভাটোরার একাধিক সাঁকো। লঞ্চে করে সেই ভাঙা ঘাট পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক। হাওড়ার আমতা এলাকায় বিধায়ক অমিত সামন্ত। সরকারি তরফ থেকে, পড়াশোনার তরফ থেকে যাতে কোনোরকমভাবে গাফিলতি না আসে, কোনোরকমভাবে মনে যেন না হয় যে এরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত কষ্টের মধ্যে যারা জীবনযাপন করে তাদের যেন মনে না হয় যে তারা পরিত্যক্ত। তাই কোনো কিছু বিপর্যয় ঘটার আগেই আমরা আসলাম। মানে এনডিআরএফের টিম তো আছেই বন্যা দুর্গতদের জন্য, এবং এছাড়া আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে প্রয়োজনীয় বন্যা প্রতিরোধের জন্য যা যা দরকার তা আমি আমাদের প্রশাসন ডিএম এসডিওর সঙ্গে কথা বলেছি। তো তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং রেখেছে, ব্যাকআপ রেখেছে, উপযুক্ত ব্যাকআপই আছে, যেটা মোকাবিলা করার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। এই ডেবরার পরিস্থিতি বেশ খারাপ এবং বিস্তীর্ণ কৃষি জমি জলের তলা। এই মুহূর্তে কি বা প্রশাসন কিভাবে পাশে দাঁড়াচ্ছে এলাকার মানুষের? দেখো, ইতিমধ্যেই প্রশাসন কিন্তু সমস্ত তথ্য সংগ্রহ করেছে, কি পর্যায়ে রয়েছে, কতটা ক্ষতি হয়েছে। এক প্রকার দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু রয়েছে, কারণ আকাশ পরিষ্কার, রোদ্দুর উঠেছে, কিন্তু উপরতলার যে সমস্ত জল গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে সেই জল কিন্তু ডেবরায় এসে নেমেছে। ডেবরায় রাধামোহনপুর 11 এক গ্রাম পঞ্চায়েত, 9 নম্বর গ্রাম পঞ্চায়েত, 5 এক গ্রাম পঞ্চায়েত, 6 নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর চাষের জমি জলের তলায়, বাড়ি কয়েকটা জলবন্দী হয়ে পড়েছে এবং এলাকার যে সমস্ত গ্রামীণ রাস্তা রয়েছে সেগুলো কিন্তু জলের তলায়। বিডিওর তৎপরতা এবং বিধায়ক উদ্যোগ নিয়েছেন, সমস্ত রিপোর্ট তৈরি হচ্ছে। এলাকাবাসী যেটা জানাচ্ছে যে জল নিকাশির সমস্যা থাকার জন্যই
বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে ডেবরাবাসীকে। যদিও বিধায়ক জানিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে যেহেতু ডেবরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই এই এলাকায় যে সমস্ত খাল নিকাশির ব্যবস্থা করার দরকার তা তিনি করবেন। ধন্যবাদ দিগ্বিজয়। অবস্থা খুব খারাপ। প্রতি বছর আমাদের বর্ষা এলেই এই বন্যা পরিস্থিতি হয়ে যায়। সমস্যা জল কাটছে নি, তো নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্য জল কাটতে 10-15 দিন লেগে যাচ্ছে। এই যে চাষিরা তলা ফেলছে, তলাও নষ্ট হয়ে যায়, পুরোটাই জলে একদম। ফের জলমগ্ন ঘাটাল, টানা বৃষ্টিতে বেড়েছে ঝুমি নদীর জল। ঘাটালে জলমগ্ন বাড়ি, রাস্তা, চাষের জমি, জমা জল পেরিয়ে ব্যাহত যান চলাচল। নিম্নচাপের টানা বৃষ্টি আর তাতে জলমগ্ন ঘাটাল, ঝুমি নদীর জল বেড়েছে। জলমগ্ন বাড়ি, রাস্তা, চাষের জমি আর এই জমা জল পেরিয়ে ব্যাহত যান চলাচল। ঘরের মধ্যে ঢুকে পড়েছে জল। ডোঙাই করে নানে এই গাছগুলো জল সাঁতুরে যেতে হবে, অসুবিধা নাই তো কি। এই তো দোকানটা ডুবে গেছে, এই দেখুন এবার কোথাকে যাবো বাজার করতে। সমস্যা হচ্ছে খুব যাতায়াতে, জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো, এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সা সমস্যা, যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে, নৌকো কোথা পাবো। ফ্লাড এরিয়া, বৃষ্টি হলেই বন্যা দেখা দেয়। বর্তমান সরকার সব রকমভাবে আমরা প্রস্তুত রয়েছি। বিগত দিনে সরকার বন্যা নিয়ে যেভাবে সাধারণ মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিল, বর্তমান সরকার, জনগণের সরকার, বিজেপি সরকার সব রকমভাবে প্রস্তুত রয়েছে। আশা করি কোনো মানুষের কোনো সমস্যা হবে না। আমরা রয়েছি ঘাটালের মনসুকা এলাকায়। আমার পিছনেই ঝুমি নদী, আর এই ঝুমি নদী কিন্তু পাড় ছাপিয়ে এলাকা প্লাবিত হচ্ছে। এখনো পর্যন্ত ঘাটাল ব্লক এলাকার যেটা জানা যাচ্ছে যে ইড়পালা গ্রাম পঞ্চায়েত এবং মনসুকা গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। জল বাড়ছে, আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। আরও কতটা জল বাড়বে তা নিয়েই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে এলাকার মানুষের। তাদের দাবি, যদি বৃষ্টি আরও হয় বা জলাধার থেকে আরও বেশি জল ছাড়ে তাহলে কিন্তু তাদের দুর্ভোগ বাড়বে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের একাংশ। গোপীবল্লভপুর, সাঁকরাইলে জলের তলায় বিস্তীর্ণ চাষের জমি। জমা জলে খেতেই পড়ছে বিঘার পর বিঘার ফসল, সবজি। সরকারি ক্ষতিপূরণের আশায় কৃষকরা। পুরো ধান ডুবে রয়েছে, আর হবে এখন বুঝতে পারবো গরমটা কাটা পড়বে। আর ক্ষতি হলে ক্ষতি যাও ব্যবস্থা দিতে হয়, সরকার যদি দেখে। হ্যাঁ, এটা কি প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। প্রচুর ক্ষতি বলে বোঝানো যাবে না। 500 একর মতো জমি, আর এখন চাষ তো এখন করা সম্ভব না। কি করে ওরা বাঁচবে সেটা সরকার থেকে ডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেবও এসেছিলেন, এই আশ্বাস দিয়েছেন। বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনও জলে ডুবে রয়েছে পূর্ব মেদিনীপুরের হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর। রাস্তা থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার পথ সবটাই জল থই থই পরিস্থিতি। চরম দুর্ভোগে রোগী আর তাদের আত্মীয়রা। স্থানীয়রা অভিযোগ করছেন যে ভোগান্তির এই ছবি বহু পুরনো। বৃষ্টি হলেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জল জমে যায়। আরোগ্য নিকেতনে জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। জলে ভাসছে হাসপাতাল চত্বর। হাঁটু জল পেরিয়েই চলছে যাতায়াত। রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো তো নয়, যেন জলের সঙ্গে যুদ্ধ করা। এ ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথির হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর আত্মীয়রা বলছেন, দফায় দফায় বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকে এই দুর্ভোগের শুরু। নোংরা জল বাচ্চা নিয়ে কি দিয়ে ডাক্তার দেখাবো, এ করবো, আসবো কি করে? রাস্তা যদি এই অবস্থা হয়, জল ঢুকিয়া যে এতটা জলে বাচ্চাকে নিয়ে আসবো, তাহলে রোগ ভালো হবে কি করে? আরো তো রোগ হবে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গা ঘেঁষে রয়েছে এই হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কোনো দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য সবচেয়ে কাছের হাসপাতাল। এছাড়াও আশপাশের প্রায় 30টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল, তাই বৃষ্টি হলেই জল জমে।
জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়, ব্যাঙ, সাপ, তার বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। এখানে এই দুর্ঘটনায় সমস্ত উপর নেতৃত্বের কাছে আমার আবেদন যে এটার দিকে একটু নজর দেওয়া হোক। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে, জল জমেছে স্বাস্থ্য কেন্দ্রে, নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগীদের। দুর্ভোগের জেরে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধান চাইছেন স্থানীয়রা। প্রচুর খারাপ অবস্থা, এতে তো সমস্যা আরো বেশি দেখা দিই। তো এই জন্য এটা দেখাশোনা করা তো উচিত। আমরা এই নোংরা জল পেরিয়ে হসপিটালে আরো বেশি অসুস্থ। আমরা এই রাস্তাটা উঁচু চাই, পরিবেশটা যেতে পারবে না, যাতায়াতের রাস্তাটা ঠিক থাকবে। স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের বক্তব্য, ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ভরসার জায়গা সরকারি এই হাসপাতাল, চিকিৎসার জন্য এলাকার হাজার হাজার মানুষ আসেন এই হাসপাতালে। সেই হাসপাতালের এই হাল, যা নিয়ে সরব এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। চারদিকে প্লাবন পরিস্থিতি, আর তার মধ্যেও ছাত্রছাত্রীদের টানে রোজ স্কুলে পৌঁছে যাচ্ছেন মাস্টার মশাই। বাঁশের সাঁকো ভেঙে গেছে, একটা জায়গার পর নৌকোর পথও শেষ। গামছা পরে কখনো বুক জল, কখনো কোমর জল ভেঙে এগোচ্ছেন মাস্টার মশাই। জল রেখা ভেঙে এগোতে এগোতে অদম্য মানসিকতার মহাকাব্য লিখছেন নারায়ণগড়ের সুব্রত দাস। শিক্ষাই যে তাঁর ব্রত। এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব, শিক্ষকতা করি। শিক্ষক মানুষ গড়ার কারিগর। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, তার দায়িত্ববোধও দুর্দমনীয়। প্লাবনের জল ঠেলেই স্কুলে চললেন মাস্টার মশাই। দুর্যোগ যতই চোখ রাঙাক, জলস্তর যতই বাড়ুক, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তাকে পৌঁছতেই হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা। চরাচর জুড়ে শুধু জল আর জল। নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস। কঠিন পরিস্থিতির মধ্যেই কখনো বুক জল, কখনো কোমর জল ঠেলে স্কুলে পৌঁছে যাচ্ছেন তিনি। শিক্ষক সুব্রত দাসের বাড়ি নারায়ণগড়ের মান্দার গ্রামে। কেলেঘাই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তাকে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সাইকেলে যাতায়াত বন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও স্কুল যাওয়া বন্ধ করেননি মাস্টার মশাই, কারণ পড়াশোনায় কোনো খামতি রাখতে চান না তিনি। সিলেবাস শেষ করানোর দায়বদ্ধতাও তো আছে। বাচ্চাদের পড়াশোনার তো প্রয়োজন রয়েছে, জল পেরিয়ে ঠিক টাইমে পৌঁছতে হবে, তাই অনেক আগে থেকেই বেরোতে হয়। কেলেঘাই নদীর এপারে যে বিস্তীর্ণ 1 কিলোমিটার মতো রাস্তা, মোরাম রাস্তা, সেটা প্রায়শই বর্ষাকালে জলে ডুবে থাকে, আর সেটাতে পারাপারের জন্য সেরকম নৌকোর ব্যবস্থা থাকে না। সেই জন্য ব্যাগে জামাকাপড় নিয়ে গামছা পরেই পেরিয়ে এসে এদিকে আবার ড্রেস চেঞ্জ করে বিদ্যালয়ে আসি, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। হেঁটে জলের স্রোত ঠেলতে ঠেলতে স্কুলে পৌঁছানো চারটিখানি কথা নয়। জামা প্যান্ট ব্যাগে ভরে নিয়ে গামছা আর গেঞ্জি পরেই জল পেরোচ্ছেন শিক্ষক। ডাঙায় উঠে পোশাক বদলে পৌঁছে যাচ্ছেন স্কুলে। খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে। এখন 1 বুক জলে কিছুটা, আর কিছুটা 1 কোমর জলে। প্রত্যেক দিনই এই গামছা পরেই আসতে হয়। কল অফ ডিউটি বা কর্তব্য পালনের তাগিদ কথাটা আমরা প্রায়ই শুনি। এই কথার ব্যাপ্তি যে কত বড় তার উজ্জ্বল উদাহরণ নারায়ণগড়ের এই মাস্টার মশাই। শিক্ষাই ব্রত শিক্ষক সুব্রতর।
তাদের যে নিয়মিতভাবে পড়াশোনার যে তাগিদ থাকে সেটাকে ধরে রাখার জন্যই আমি ছুটি নেওয়াটা ঠিক পছন্দ করি না। এখন সেন্সাসের কাজ চলছে, সকাল থেকে সেন্সাসের কাজ করি, কিন্তু স্কুলটা নিয়মিত করার জন্যই তারপরেই বেরিয়ে এসেছি। প্রত্যয় অদম্য, দায়বদ্ধ, প্রতিকূল পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। শিক্ষক সুব্রত দাসকে আমাদের কুর্নিশ। নারায়ণগড় থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।